তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। এই মুহূর্তে ডক্টরস ডায়েরি নিয়ে আমি উপস্থিত ডক্টর দেবলীনা ব্রহ্মের স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে। কথা মতো ডক্টর দেবলীনা ব্রহ্মের সাথে আপনাদের বাকি সফর থাকছে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে। আজ আমরা এসেছি স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারের ওটিতে, যেই ওটিতে আমাদের ডিম্বাণু নিষ্কাশন হয় বা পিক আপ হয়। পেশেন্টকে আমরা সকাল থেকে না খেয়ে আসতে বলি এবং তারপরে ঠিক সময় মতো মানে ট্রিগার দেওয়ার 34 থেকে 36 ঘন্টার মধ্যে তাকে এই বিছানায় শুয়ে দেওয়া হয়। তারপর অ্যানাস্থেটিস এসে তাকে হালকা একটু অজ্ঞান করে, যেহেতু পদ্ধতিটা মাত্র 10 থেকে 15 মিনিট লাগে, পুরো অজ্ঞান করা হয় না, একটু ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এবং ঘুম পাড়ানোর পরে এই যে যন্ত্র প্রোব, ভ্যাজাইনাল প্রোব, সেই প্রোবের সঙ্গে লাগানো হচ্ছে আলট্রাসোনোগ্রাফি গাইড। এই গাইডটার মধ্যে আমরা নিডলটা ঢুকিয়ে দিই এবং নিডল ঢুকিয়ে ভ্যাজাইনার মধ্যে দিয়ে আমরা দুদিকের ওভারি থেকে আমরা ডিমগুলো বার করে নিই। ধীরে ধীরে প্রথমে একটা ওভারিতে ঢুকি, ধীরে ধীরে ডিমগুলো বার করি। পায়ে আমাদের একটা পাম্প থাকে, সেই পাম্প দিয়ে আমরা নেগেটিভ সাকশন করি যাতে ডিমগুলো সহজেই চলে আসে। এবং ডিমগুলো আসার পর একটা ওভারি শেষ হয়ে যাওয়ার পর আমরা দ্বিতীয় ওভারিতে চলে গিয়ে বাকি ডিমগুলো আমরা কালেক্ট করি। এই টেস্ট টিউবে কালেক্টেড হয় ডিমগুলো মিডিয়াতে কালেক্ট করার পর আমরা এটা ঢাকাটা খুলে দিয়ে আমরা এটা ল্যাবরেটরিতে পাঠিয়ে দিই টেস্টের জন্য। এবং আরও একটি টেস্ট টিউবের সাহায্যে একই পদ্ধতিতে আমরা বাকি ডিমগুলো ধীরে 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 কালেক্ট করি, যতক্ষণ না পর্যন্ত সমস্ত ডিম্বাণু দুটো ওভারি থেকে নিষ্কাশন বা পিক আপ হয়ে গেছে। এবং এই পদ্ধতির কমপ্লিকেশন কি? ডিম্বাণু নেওয়ার সময় ওভারির চারিদিকে ভেসেল থাকে, ভ্যাজাইনা দিয়ে যোনিপথ দিয়ে প্রিক করে যেতে হয়, সেজন্য একটু ব্লিডিং হতে পারে। সেই ব্লিডিং আমরা সহজেই একটু প্রেশার দিয়ে বন্ধ করে দিতে পারি। এবং ডিম্বাণু নেওয়ার সময় আশেপাশে যে ভেসেল থাকে সেখানেও প্রিক হতে পারে, সেগুলো আমরা অল্প একটু প্রেশার দিয়ে বন্ধ করে দিতে পারি। এবং এবার আমরা যাব আমাদের আইভিএফ ল্যাব। সেই আইভিএফ ল্যাবে আমরা দেখে নেব কি করে ডিম্বাণু এবং স্পার্ম মিলন ঘটিয়ে ভ্রূণটি তৈরি হয় এবং তারপরে কি করে আমরা ভ্রূণটি প্রতিস্থাপন করি। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত এমব্রায়োলজি ল্যাবের জিনিসপত্র আছে। এখানে এগ কালেকশন হওয়ার পরে আমরা এই পিপেটে মেইন ডিশে আমরা সমস্ত এগগুলোকে ঢালি এবং ধীরে 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 আমরা এই মাইক্রোস্কোপে দেখে দেখে এই এগগুলোকে বার করে করে রক্ত থেকে বা ফ্লুইড থেকে বার করে করে আমরা এই ছোট ডিশের মধ্যে রাখি। এটাকে বলে কালচার ডিশ। এই কালচার ডিশে রাখার পরে আমরা এগগুলোকে ইনকিউবেট করতে দিই। ইনকিউবেশন কমপ্লিট হওয়ার পরে আমরা তার মধ্যে সিমেন্ট দিয়ে আমরা ইনসামিনেট করি। সিমেন্ট দিয়ে ইনসামিনেট করার পরে আমরা ইনকিউবেটরে রাখি। এটা CO2 ইনকিউবেটর, সেই CO2 ইনকিউবেটরের মধ্যে আমরা রাখি এবং 3 দিন ধরে আমরা এখানে কালচার করি। কিংবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ব্লাস্টোসিস বা বেঞ্চ টপ ইনকিউবেটর, সেখানে আমরা 5 দিনের কালচার করতে পারি। তো আমরা ইচ্ছা করলে কিন্তু এই বেঞ্চ টপ মিডিয়াতেও কিন্তু প্রথম থেকে 5 দিন অবধি আমরা বেঞ্চ টপ মিডিয়াতেও আমরা কালচার করতে পারি। আইভিএফ পদ্ধতির একটা বিশেষ দিক হচ্ছে ইক্সি মানে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। কারোর যদি স্পার্মের কোনো দোষ থাকে বা গন্ডগোল থাকে, স্পার্ম কম থাকে এবং বাইরে স্পার্ম অ্যাজোস্পার্মিয়া স্পার্ম থাকেই না, টেস্টিস থেকে স্পার্ম বার করতে হয়, বা যাদের রিপিটেড ফেইলিয়ার হয়, তাদের কিন্তু আমরা এই মেশিনটা আমরা ব্যবহার করে হোল্ডিং এবং ইনজেক্টিং পিপেটের সাহায্যে আমরা স্পার্মটাকে ধরে একদম ডিম্বাণুর ভেতরে আমরা ঢুকিয়ে দিয়ে ফার্টিলাইজেশনটা ঘটাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ন্যাচারাল প্রেগনেন্সির থেকে অনেক সময় এই পদ্ধতিতে গেলে সাকসেসটা ভালো হয়। আমাদের ভ্রূণ এবার তৈরি, আপনারা দেখে নিলেন কি করে ভ্রূণ তৈরি হয়। যেদিন পেশেন্টের এমব্রায়োটা ট্রান্সফার হবে সেটা ডিম্বাণু নেওয়ার 3য় দিন হতে পারে, 5ম দিন হতে পারে, বা অন্য কোনো সাইকেলে হতে পারে, ফ্রোজেন ট্রান্সফার যেটাকে আমরা বলি। পেশেন্টকে আমরা জল খেয়ে আসতে বলি, খাওয়া দাওয়া করে আসতে বলি। এই পদ্ধতিতে কোনো রকম অ্যানাস্থেশিয়া লাগে না, অজ্ঞান করতে হয় না। পেশেন্টকে আমরা এই টেবিলে শোয়াই এবং এই টেবিলে শোয়ানোর পরে আমরা আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে আমরা দেখে নিই তার ব্লাডারটা ফুল হয়েছে কিনা, তাহলে জরায়ুর ঘরটা খুব ভালো করে দেখা যায়। এই ক্যাথেটারটা দিয়ে আমরা জরায়ুর ঘরের ভেতরে আমরা ধীরে 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 প্রবেশ করি। প্রবেশ করার পরে এই যে নিডল, তার মধ্যে এমব্রায়োলজিস্ট বা সায়েন্টিস্ট ভ্রূণটা লোড করে দেয়, ভর্তি করে দেয়। তখন আমরা এই ধীরে 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 এইভাবে আমরা ক্যাথেটারটা ঢুকাতে থাকি। ঢুকিয়ে আমরা জরায়ুর ভেতরে গিয়ে ঠিক পজিশনে গিয়ে আমরা ভ্রূণটাকে প্লেসমেন্ট করে
কিছুক্ষণ ধরে রেখে আবার আস্তে আস্তে আমরা বেরিয়ে চলে আসি। তারপরে ক্যাথেটারটি চেক করা হয় যে ক্যাথেটার থেকে এমব্রায়ো একটি বা দুটি হোক সমস্ত কিছু জরায়ুর মধ্যে বেরিয়ে আছে নাকি এর মধ্যে কিছু লেগে আছে বা রয়ে গেছে। তো এই পদ্ধতিতে কমপ্লিকেশন কি? এই পদ্ধতিতে সাধারণত কোনো কমপ্লিকেশন নেই, কারণ পেশেন্টকে অজ্ঞান করা হয় না, তাকে জল খেয়ে আসতে হয় এবং ব্যথার কোনো ব্যাপার নেই। একটা কমপ্লিকেশন আছে যেটা বলা দরকার, সেটা হচ্ছে যে প্রতিস্থাপন করার সময় জরায়ুর ভেতর ঢোকার সময় অনেক সময় বাধা পেতে হয়, ঠিক বোঝা যায় না যে কোন জায়গাটা প্যাসেজটা দিয়ে গেলে আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারবো। এই জন্য আমরা পেশেন্টের আগের সাইকেলে আমরা মক ট্রান্সফার বলে একটা পদ্ধতি আছে, ফলস এমব্রায়োর মতো জিনিস দিয়ে আমরা প্যাসেজটা আমরা নির্ধারণ করে দিই, সেটা লিখে রাখি, ওটা দেখেই যাতে আমরা ভেতরে ট্রান্সফারটা করতে পারি। তারপরে আমরা 14 দিন পরে রক্ত পরীক্ষা করে সেই খুশির খবরের অপেক্ষায় থাকি যে আমরা তাকে মা বা বাবা ডাক শোনাতে পারবো কি পারবো না। আমাদের এখানে সাকসেস আমাদের খুবই ভালো, আমরা সবাইকে দিয়ে থাকি। আপনার মা হওয়ার স্বপ্ন পূরণের চাবিকাঠি রয়েছে ডক্টর দেবলীনা ব্রহ্মের হাতে, আর তার জন্য আলটিমেট ডেস্টিনেশন স্পর্শ ইনফার্টিলিটি সেন্টার।